আমাকে দুই হাতের 9টা মানে 10টা নখের 9টা নখ তুলছিল। দেখেন একটাই আমার অপরাধ, আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদল করি। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল করার একটা কোনো সংগঠন করা তো কোনো অপরাধ না। আমি জাস্ট আজকে একে পেয়েছি, আমাদের ঢাকা কলেজ ছাত্রলীগের শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী ছিল, তারা তার আইডিতে অ্যাড করা ছিল, এগুলো দেখেছে, তারা অনলাইনে দেখে তাকে চিনতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাকে দেখে তাকে চার্জ করে জিজ্ঞেস করেছে এবং আমার খবর দিয়েছে। আমি আসলে আমার কাছে অপরাধ, আমি একজন ছাত্রদল করা যদি অপরাধ দিতে হয় তাহলে আপনি একটা কাজ করেন, আমাকে মেরে ফেলান। আমাকে দুই হাতের 9টা মানে 10টা নখের 9টা নখ তুলছিল। দেখেন আমার হাতের নখগুলো তুলে ফেলছে একেবারে প্লাস দিয়ে। আমার এই নখটা এখনো ভালো, আর প্রত্যেকটা নখের কিন্তু আমার এখানে কিন্তু কালো, এই যে দেখুন এটাকে হচ্ছে এইগুলো সব কিন্তু এতে নির্যাতন করে। প্রত্যেকটা নখেরই কিন্তু তার এই কোনায় কালো, কারণ নখ তুললে এখানে কালো হয়ে থাকে। এই নখটা শুরু তুলছে। নাম তোমার? আহমেদুল্লাহ। ফেসবুকে কি নাম? শেখ আহমেদ। এই যে এইটা সামনে আসো, এটা তোমার আইডি। শেখ আহমেদ তোমার আইডি। এখানে ওয়ার্কস অ্যাট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঠিক আছে? ছাত্রদলের কি কর্মী? পোস্ট আছে কোনো? আমাকে মহসিনের মাঠে বের হোক পিটায়। আমি শুধু একটাই আমার অপরাধ, আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদল করি। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল করার একটা কোনো সংগঠন করা তো কোনো অপরাধ না। তোমার আইডিতে এখানে আমরা দেখতে পাচ্ছি তুমি নিয়মিত ছাত্রদলের যে রুটিন ওয়ার্ক করো, পোস্ট দাও নিয়মিত, খুব অ্যাক্টিভ অনলাইনে মোটামুটি দেখতে পাচ্ছি। দেখলাম প্রতিদিন কমপক্ষে 20-25 করে পোস্ট আছে। নিরাপদ সড়কের আন্দোলন হলো, সেখানের দিনগুলো দেখতে পাচ্ছি তুমি প্রতিদিন গড়ে 15 থেকে 20টা, আরো বেশি মানে 22-25 থেকে 25টা করে পোস্ট দিছো। সেখানে তুমি একটা পোস্টে লিখছো, আমি যখন যেদিন এটা সম্ভবত ইয়ার দিন 7ই আগস্ট, হ্যাঁ 7ই আগস্ট, যেদিন সায়েন্স ল্যাবরেটরিতে আমি এবং আমার সভাপতি আমরা যখন গণভবন থেকে আসলাম 12টার সময়, ওই দিন তোমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর মধ্যে থেকে অ্যাটাক করছো আমাদের উপরে। তখন আমাদের 7 থেকে 8 জন আহত হয়েছে। পরবর্তী সাংবাদিকরা আসছে, পুলিশও ছিল। ছাত্রদলটা এমন একটি সংগঠন বাংলাদেশের ছাত্রদের অধিকার আদায় নিয়েই সবসময় কাজ করে। তারই ধারাবাহিকতায় আমরা এই 17টা বছর কাজ করতে গিয়ে শুধু আমি না, আমার মতো এরকম হাজারো ছাত্র নেতা প্রত্যেকটা ক্যাম্পাস, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এরকম নির্যাতনের শিকার হয়েছে। তারই প্রেক্ষাপটে আমার একটি নির্যাতন নিপীড়নের একটি গল্প আছে, যে গল্পটা আসলে আমার এখনও স্মৃতিচারণা করে, সবসময় আমাকে স্মৃতিচারণা বয়ে বেড়ায়। সেই গল্পটা হচ্ছে, আপনি দেখেন যে এই যে আমরা ফ্যাসিবাদ সরকার মুক্ত একটি বাংলাদেশ পাইছি, বাংলাদেশটা আমরা একটা আন্দোলনের মাধ্যমে, সেই আন্দোলনটা কি কোটা সংস্কার, শিক্ষার্থীদের তাদের একটি কোটা সংস্কার, তারই সেই আন্দোলনটা ফার্স্ট কিন্তু শুরু হয় 2018 সালে। তার পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হওয়ার পরবর্তীতে কিন্তু কোমলমতি শিশু এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি আন্দোলন ছিল, নিরাপদ সড়ক আন্দোলন। সেই আন্দোলনে আমাকে সামনের কাতার থেকেই আমি চেষ্টা করেছি আমার বাংলাদেশ জাতীয় ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে প্রত্যেকটা শিক্ষার্থীদের পাশে থেকে যতটুকু তাদের সার্বিক সহযোগিতা করা যায়, যতটুকু তাদের অধিকার আদায়ের যে যতটুকু সহযোগিতা আমি চেষ্টা করেছি ছাত্রদলের একজন প্রতিনিধি হিসাবে। প্রত্যেকটা এলাকাতে, যেমন আমি সিদ্ধেশ্বরী কলেজের যেহেতু রাজনীতি করে, আমার আশেপাশে এলাকা বলতে বেশ কাকরাইল, বেলি রোড, শান্তিনগর, এমনকি শাহবাগের আশপাশেগুলিতে আমাদের সেন্ট্রাল থেকে এমন নির্দেশ ছিল বা মহানগর থেকেও এমন নির্দেশ ছিল যে প্রত্যেকটা শিক্ষার্থীদের পাশে থেকে আমাদের অধিকার আদায়। তার সেই আন্দোলনের সময় আমি এই কাজ করতে গিয়ে, মানে শিক্ষার্থীদের পাশে থাকতে গিয়ে, শোকের কোনো মাস লাগে না। ছাত্রলীগ আওয়ামী লীগ চাইলে যে কোনো মাসকে ওরা শোকে পরিণত করতে পারে। আজকে সামান্য চিত্র, 4 জন নিহত প্লাস 4 জন রেপ প্লাস 1 জন তুলে নিচ্ছে। কে নিহত হয়েছে? তো ছাত্রলীগ নামক যে নিষিদ্ধ সংগঠনটি আছে, সেই তখনকার তৎকালীন সময়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং ডাকসুর জিএস, তারা তাদের চোখে হয়তো পড়ে যে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করার কারণে আমাকে এই বিসি চত্বরে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে আমি আমার বন্ধুবান্ধবের সাথে আসছি বাইক নিয়ে, আমাকে ধরে বাইক দিয়ে শোডাউন দিয়ে আমাকে ধরে এই মহসিন হলের মাঠে, আর সেই মহসিন হলের মাঠে নিয়ে আমাকে প্রথমে মুক্তিপণ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, এমনকি আগ্নেয় অস্ত্র আছে, এগুলো দিয়ে স্বীকারোক্তি দিতে বলে। আমি স্বীকারোক্তি দেই না, কারণ আমি আমাদের জাতীয় ছাত্রদল করি। যেমন জাতীয় ছাত্রদলের আদর্শ এমনটাই যে তারা কখনোই অন্যায়
অবিচার সবসময় এগুলোকে প্রশ্রয় দেয় না, আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করি। এখন তুমি লিখছো কুত্তা লীগ মানে মিথ্যাচার জন্মের পরিচয়, এই যে তোমার লেখা, ঠিক আছে? তুমি লিখছো নাকি? হ্যাঁ, তুমি এটা শেয়ার করছো। আর আমি একজন ব্যক্তি ছোটোবেলা থেকেই আমি কখনো স্মোকিং করি না। আমি কেন এগুলো বলবো? এগুলো না বলার কারণে, আমাকে মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে আমাকে বেধড় নির্যাতন করে, বেধড় পিঠায়। এমনকি পরবর্তীতে আমাকে ঢাকা কলেজের মাঠে নিয়ে যায়। তখন গোলাম রব্বানী ছাত্রলীগের সাধারণ সভা সে ওইখানে উপস্থিত হয়, আসার পরে আমাকে বিভিন্ন টাকা আনার কথা বলে বাসার থেকে আমাকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন করার পরে কালো গাড়িতে আমাকে পুরো ঢাকা শহর ঘোরায়, এমনকি বুড়িগঙ্গা নদীর পাড়তেও আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে গুম করার তাদের একটা চিন্তাভাবনা ছিল। আমি একটা ছাত্র সংগঠন, জাতীয় ছাত্রদল, যে সংগঠনের একটি বিষয় যে সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। আমাকে এই সংগঠন করার কারণে পরে আমাকে ওখান থেকে মধুর ক্যান্টিনে নিয়ে আসে রাত 3:30-4টার দিকে আমাকে মধুর ক্যান্টিনে নিয়ে এসে আমাকে বলে যে তুমি একটা মিথ্যা সাক্ষী দিবা, তোমার কাছে এই বিষয়গুলো আছে। আমি ওখানে নিজে গোলাম রব্বানী ছাত্রলীগের সাধারণ সে নিজে উপস্থিত ছিল, এমনকি আরও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ছিল। তখন ওইখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল ছাত্রলীগের সন্দীপ চন্দ্র দাস, ডাকসুর যে ছিল ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সদস্য ছিল আসিফ, সৈকত, এরা ছিল ওই সময়। আমি এদের চিনছি আর কি। আর তখন ওরা আমাকে একটা চিন্তা করে যে টাকা পয়সা আমার বাসার থেকে আনবে, এমনকি আমাকে নির্যাতন করে। এর পরবর্তীতে দেখেন মধুর ক্যান্টিনে নিয়ে এসে আমাকে একটা মিথ্যা ভিডিও বানানোর চেষ্টা করে। আমি ওই ভিডিওতে কোনো কিছু বলি না, ওরা নিজেরাই লাস্টে বলে তখন আমাকে আবার ডিবিতে পাঠায়। ডিবিতে তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রূপবাণী নিজে ফোন দিয়ে ডিবিতে পাঠায়। ডিবিতে পাঠানোর পরে ডিবির থেকে আমি ডিবিতে যখন যাই তখন আমার অবস্থা খুব খারাপ, কারণ এই কারণে অবস্থা খারাপ, আমাকে অনেক নির্যাতন করছে। মহাসিংহলের মাঠে আমাকে বেধড় মারধর করছে খুব। ওই সময় জিআই পাইপ আছে না, জিআই পাইপ দিয়ে আর সেন এই টাইপের আরও স্টাম এই টাইপের দিয়ে আমাকে মহাসিংহলের মাঠে বেধড় পিটায়। আমি শুধু একটাই আমার অপরাধ, আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদল করি। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল করার কোনো সংগঠন করা তো কোনো অপরাধ না। পরবর্তীতে আমাকে ডিবিতে নিয়ে গেল। ডিবিতে নিয়ে যাওয়ার পরে ডিবিতে ওনার আগেই ফোন দিয়ে দিল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোন দিয়ে আমাকে ডিবিতে একটা মুরব্বী ছিল, আমি জানি না, ওনাকে চিনিও না। পরে আমাকে বলে বাবা তুমি কান্নাকার সন্তান, আমি জানি না, তো তোমাকে অনেক নির্যাতন করবে, ভয় পেও না। তো তখন আমাকে টিন শেটের একটা রুম আছে ওইখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে একটা চেয়ারের উপরে বসালো পরে হাত পা বাঁধার পরে আমাকে উপরে লাইট দিল, টর্চারের যে এগুলো আছে না আমাকে দিল। হয়তো আমি অতীতে জাতীয় ছাত্রদল করার কারণে বা টেলিভিশন বা অন্যান্য আমাদের যারা ভাই ব্রাদার আছে যারা জাতীয় ছাত্রদল করছে, আপনি তো জানেন যে 17 বছরের এই ফ্যাসিবাদ সরকার শুধু যে ছাত্রলীগ দিয়ে নির্যাতন প্রতিটা ক্যাম্পাসে শুধু যে ছাত্রদলটাই করছে তা না, সাধারণ শিক্ষার্থীদেরও করছে। এমনকি প্রতিটা ক্যাম্পাসে এরকম এমনকি প্রশাসন দিয়েও আমাদের এরকম অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাইছে। প্রত্যেকটা জায়গাতেই খুন করছে। তাদের শিক্ষার্থী এই গল্পটা শুনছি, ডিবির এই গল্পটা শুনছি, কিন্তু আসলে আপনাকে আসলে কি নির্যাতন করা হয়েছে যদি একটু বলতেন? ওইখানে আমাকে নেওয়ার পরে হাত পা বাঁধার পরে আমাকে প্রথম অবস্থাতে আমাকে বলে যে তোর বাসার থেকে টাকা আনা, আমাকে চোখ বেঁধে। আমি বললাম ভাই আমি টাকা পাবো করতে। পরে আমাকে একটা জরির ভিতরে দেখা গেলো যে কিছু হাতুর এগুলো নিয়ে এসে প্রথমে আমাকে ভয় দেখানোর পরে আমি বললাম যে ভাই একটা বিষয়, আমি যেহেতু অপরাধী, আপনারা মনে হচ্ছে আমার কাছে অপরাধী, আমি একজন ছাত্রদল করা যেহেতু অপরাধী, তাহলে আপনি একটা কাজ করেন, আমাকে মেরে ফেলান। তো বলছে যে না, তোর মারা যাবে না, তোর দেখ কী করি। এর পরবর্তীতে আমাকে ওইখানে আপনি এমনকি ছাত্রলীগের নেতাকর্মী ওইখানে থাকা অবস্থায়, অনুপস্থিত থাকা অবস্থায় ওই তৎকালীন আমাদের রমনার ছিল ডিবির অফিসার ছিল, তখন ওসি ছিল শিবলি নুমান, ও নিজে আমাকে মনে করেন যে হাতুড় দিয়ে প্রথমে পায়ে দুই পায়ে আঙ্গুলে এমনকি পুরাটে বাইরে। আর এর ভিতরে ছাত্রলীগে আমাকে এই বাইরে নেওয়ার কারণে আপনি একটা জিনিস দেখবেন, এই পায়ে যখন চেন দিয়ে বাইরে চেন বলতে পাইপ দিয়ে, তখন আমার এই প্যান্ট কেটে গেছে, প্রতিটা জায়গাতে ব্লাড কিন্তু বের হচ্ছে। এর পরবর্তীতে আমাকে ওইখানে গিয়ে আমাকে দুই হাতের 9টা 10টা নখের 9টা নখ তুলছিল। দেখেন আমার হাতের নখগুলো তুলে ফেলছে একেবারে প্লাস দিয়ে। আমার এই নখটা এখনো ভালো, আর প্রত্যেকটা নখের কিন্তু আমার এখানে কিন্তু কালো, এই যে দেখা যাচ্ছে এইগুলো সব কিন্তু এদের নির্যাতন করে। প্রত্যেকটা নখেরই কিন্তু তার এই কোনায় কালো, কারণ নখ তুললে এখানে কালো হয়ে থাকে। এই নখটা শুধু তুলছিল না, কোনো সংগঠন করা কোনো অপরাধ নাই, কিন্তু আমাদের এই 17 বছর ফ্যাসিবাদ সরকার
প্রত্যেকটা ক্যাম্পাসেই এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কীভাবে শুধু ছাত্রদল না অন্য সংগঠনেরও নির্যাতন, ছাত্রদলকে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে প্রত্যেকটা ক্যাম্প, কারণ ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার নিয়ে কথা বলছে। তারপর থেকে ডিবি কার্যালয়ে যখন আপনার প্রতি এত নির্যাতন করেছে, তারপর ডিবি থেকে ওইখান থেকে আমার সেন্স ছিল না, সেন্সলেস হয়ে গেছি, আমি আর বলতে পারি না। তবে আমার এটুকু মনে আছে, ওই প্লাস দিয়ে উঠানোর ওইটা আমার মনে আছে, সামনে যে নিয়ে আসছিল ওইটা আমার মনে আছে। পরে আমি সকালে ঘুম থেকে, সকাল বলতে আমি দেখি ঢাকা মেডিকেলে, তো আমি ঢাকা মেডিকেলে থাকার পরে একজন পুলিশ আমার পাশে বসা, আমার পাশে হ্যান্ডকাপ পড়া হয়েছিল। তো বললাম কী ব্যাপার, আমি কোথায়? তো পুলিশ আমাকে শাহবাগ থানার একজন পুলিশ ছিল, বলতেছে ভাই আপনি ঢাকা মেডিকেল কেন? তো আমি দেখি আমার হাতে ব্যান্ডেজ করা, তখন আমি বললাম হাতে আমার কিছু, বললো যে উনা বলতে পারলো না। বলতে গিয়ে এক পর্যায়ে পুলিশটা মানে একটু হয়তো উনা মানবতার ক্ষেত্রে হয়তো একটু বলতে পারে, আমাকে বলে ভাই আমরা তো চাকরি করি, আপনাকে ডিবির থেকে নির্যাতন করে আমাদের কাছে পাঠাচ্ছে, আপনাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পরে ওইখান থেকে আমাকে সকাল 9:30 10টার ভিতরে আবার শাহবাগ থানায় নিয়ে আসলো। শাহবাগ থানায় নিয়ে আসার পর তখন হচ্ছে আপনার শাহবাগ থানায় আমি একটু লাউডলি কথাটা তো বলছি, ভাই আমার কী অপরাধ, আমি ছাত্রদল করি, এটা কি আমার অপরাধ? পরে এইটা পড়ার পরে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি ওনাকে শাহবাগ থানার ওসি সাহেবকে বললাম যে ওসি সাহেব আমার আসলে আমি বাংলাদেশ ছাত্র, এটা কি আমার অপরাধ? এর ভিতরে আমি ওসি সাহেবের রুমে বসছি, দেখি যে টেলিভিশনের নিউজ দিয়ে হেডলাইনে যাচ্ছে যে আমার নাম সহ এরকম যাচ্ছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আসলে ওই কারণেই হয়তো রাতে আমাকে যে নির্যাতন, এরপর আমাকে হচ্ছে রিমান্ড সেলেও মামলা দিল। ওই সময় খুব আলোচিত মামলা ছিল, এটা আপনি জানেন যে নিরাপদ সড়ক আন্দোলনে ডিজিটাল সিকিউরিটি নিরাপদ মামলাটা খুবই আলোচিত ছিল। ওই মামলাটা আমাকে ফার্স্টে দিল, আরও 2টা মামলা দিল, একটা হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইন, আরেকটা হচ্ছে মাংসুদ। এরকম কতদিন জেল খাটতে হয়েছে আপনার? আমার ওই সময় হচ্ছে আমাকে 6 মাসের প্লাস আমাকে জেল। এর পরবর্তীতেও আপনি দেখেন, তার পরবর্তীতেও কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদল এমন একটি সংগঠন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শিক্ষার্থীদের আস্থার ভাজন একটি সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র। এই কারণেই আমাকে এত কিছু নির্যাতন করার পরেও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদেশে বিশ্বাস করি রাজনীতিতে, এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের বিদেশে থেকে ওনাই তার প্রদর্শী নেতৃত্বের কারণে আমরা তাদের কথায় নেতৃত্বের কারণে উৎসাহিত, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে এবং সাধারণ শিক্ষার্থীদের কথাগুলো আমরা আদায়ের চেষ্টা করে আমরা কাজ করেছি। তার পরবর্তীতেও আমাকে ওইখানে 6.5 মাস প্লাস এরকম হবে, 17 দিন বা 18 দিন, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। এর পরবর্তী আরেকটা বিষয়, ওইখান থেকে জেলখানার থেকে যখন বের হবো, আপনি একটা জিনিস, তখন তারা বাংলাদেশ জাতীয় নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন, তাদের ক্ষমতাটা এমন ছিল প্রশাসনের কাছে। আপনি দেখেন আমি যখন জেল থেকে বের হয়েছি, যেদিন বের হবো সেদিনও কিন্তু জেল গেটে আমাকে রিঅ্যারেস্ট করার জন্য আবার কিন্তু জেল গেটে সেই বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রূপবাণী জেল গেটে বলে রাখছে যে এই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, জেলে আছে, এই ছেলেকে যেদিন জামিন হবে, আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মামলায় জামিন নিয়ে যখন আমি যেদিন বের হবো কাশিমপুর থেকে, আমাকে এখানে পাঠানোর পর কাশিমপুর পাঠায় হাই সিকিউরিটিতে কাদের রাখে, মাত্র কিন্তু ফাঁসির আসামি এই টাইপের আসামিদের রাখে। আমরা কিন্তু ওই রকম কোনো আসামি জাস্ট মিথ্যা একটা ভিকটিম একটা মামলা দিয়ে আমাদের এরকম আসামি শুধু হাই সিকিউরিটি রাখলো তাদের ক্ষমতার। আবার ওখানে আমাকে রিঅ্যারেস্ট করার জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে জেল গেটে। পরে আমাকে ওইখানে ডেপুটি জেলার একজন ছিল, ওনা বলতেছে ভাইয়া আপনি রিঅ্যারেস্টের কাগজ আসছে, আপনাকে রিঅ্যারেস্ট করতে হবে। ভাই আমার অপরাধ, আমি জানি না তো ভাই, উপর থেকে আমাদের এরকম নির্দেশ দেওয়া হচ্ছে। আপনি চিন্তা করেন যে কতটা নির্যাতন নিপীড়ন এই 17টা বছর বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ্য করেছে। এবং প্রত্যেকটা জায়গাতেই আপনি শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর, প্রত্যেকটা ক্যাম্পাসে, আমার প্রত্যেকটা ক্যাম্পাসেই এরকম, বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে এরকম তারা নির্যাতনের, আমার বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্যাতনের শিকার হয়েছে। এর পরবর্তীতে আবার আমাকে জেলে যাইতে হয়েছে। এই হামলার পরবর্তীতেও আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদল করে প্রত্যেকটা প্রোগ্রামে থেকে সামনের কাতার থেকে চেষ্টা করেছি এই দেশের মানুষের ভোটের অধিকার এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে